নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, চন্দ্রবাবু নাইডু উপরাষ্ট্রপতি নির্বাচন শেষ হতে না হতেই কিন্তু একটা চিঠি লিখলেন, এবং সেই চিঠি লিখলেন কাকে? তিনি একদম সরাসরি সেই চিঠি তিনি লিখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং তিনি সেই চিঠিতে টাকা চেয়ে বসলেন। কত টাকার পরিমাণ আপনাদের জানা আছে? 25,000 কোটি টাকার লস হয়েছে তাই জন্য সাহায্য চেয়ে বসলেন চন্দ্রবাবু নাইডু। এবং শুধুমাত্র এই যে সামগ্রিক পরিস্থিতি, যে সময় তিনি টাকাটা চাইলেন, সেই সময় দেশের অন্যান্য রাজ্যগুলোতে বন্যায় ভেসে যাচ্ছে। তারা সেখানে বন্যার জন্য সাধারণ যে দেশের বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার রয়েছে, তারা কোনোভাবেই সেই রাজ্যকে নিজেদের জায়গায় আবার ফিরিয়ে আনতে পারছে না। পাঞ্জাব, তার সঙ্গে উত্তরাখণ্ড, তার সঙ্গে হরিয়ানা, প্রত্যেকটা রাজ্য কিন্তু একত্রিতভাবে বন্যার দ্বারা রীতিমতন ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেই বন্যা কবলিত এলাকাগুলোকে সব মিলিয়ে 16,000 কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করেছেন যখন দেশের প্রধানমন্ত্রী। তখনও পর্যন্ত আমরা শুনতে পেয়েছি যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তিনি বলছেন যে এই টাকায় কোনোভাবেই সম্ভব না, এই জায়গায় আমরা আবার ফিরে আসবো কি করে, কারণ বহু বাড়ি ধসে গিয়েছে, ক্ষেতের মধ্যে জল ঢুকে গিয়েছে, সমস্ত দিক থেকে আমরা একদম ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, তাহলে সেই ক্ষেত্রে উঠে দাঁড়াবো কি করে। কিন্তু সেই সময় চন্দ্রবাবু নাইডু টাকা চেয়ে বসলেন দেশের প্রধানমন্ত্রীকে, এবং সেই টাকা দিতে বাধ্য দেশের প্রধানমন্ত্রী। তার কারণ চন্দ্রবাবু নাইডুর এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ থেকে 16 জন সাংসদ, লোকসভা এবং রাজ্যসভায় 2 জন সাংসদ, তারা সাপোর্টটা যে করেছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে, একদম সহজ হিসেবে, এই মুহূর্তে কোনো রাগ ঢাক নেই। চন্দ্রবাবু নাইডু তার যে অবস্থান সেটা এই মুহূর্তে একদম সহজ, যে তিনি এই মুহূর্তে টাকা চাইবেন। দেশের প্রধানমন্ত্রী বা দেশের যে কেন্দ্রীয় সরকার, তারা যদি টাকা দিতে রাজি হয়, নির্মলা সীতারামন যদি টাকা দিতে রাজি হয়, তাহলে তিনি তাদের সঙ্গে থাকবেন, যেমন উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় ছিলেন। তা না হলে একদম সরাসরি অন্য আরেকটা জোটের দিকে তিনি পা বাড়াতে পারেন। তেমন একটা হুঁশিয়ারি, তেমন একটা হুমকি এই মুহূর্তে প্রতি পদক্ষেপে দিচ্ছেন চন্দ্রবাবু নাইডু। এই খবর কিন্তু অবশ্যই এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ, তার কারণ আজ 17ই সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী, তার জন্মদিন, 75তম জন্মদিনের শুভকামনা জানাই তাকে। কিন্তু তার সঙ্গে তার জন্মদিনটা কতটা শুভ হলো এই চিঠিটা পাওয়ার পর, সেটা কিন্তু অবশ্যই একটা প্রশ্ন। তার কারণ গত 1.5 বছর ধরে দেশের প্রধানমন্ত্রী এবং এনডিএ সরকারের কাছে এই চন্দ্রবাবু নাইডু পর্যায়ে পর্যায়ে কিন্তু হাজার হাজার কোটি টাকা ডিমান্ড করেছেন। কোন কোন ক্ষেত্রে কত কোটি টাকা ডিমান্ড করেছেন সমস্তটাই বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, এরা দুজন 28 জন সাংসদ দিয়ে লোকসভার অভ্যন্তরে রীতিমতন টিকিয়ে রেখেছে সরকারটাকে। 240টা আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি 2024-এর লোকসভা নির্বাচনে, এবং 272 পর্যন্ত পৌঁছানোর জন্য চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে একদম ঢেলে সাজিয়েছে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে। গত 1.5 বছর ধরে আমরা দেখতে পেয়েছি যে মোদী সরকার অন্যান্য রাজ্যের জন্য তেমন কিছু বরাদ্দ না করলেও এই দুটো রাজ্যকে একদম ঢেলে সাজিয়েছে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু গত 1.5 বছর ধরে, অর্থাৎ 2024 সালে, এখনো 1.5 বছর পুরোপুরি পূর্ণ হয়নি, 2024 সালে এই অষ্টাদশ লোকসভা নির্বাচন হওয়ার পর, মোদী 3.0 সরকার তৈরি হওয়ার পর থেকে যে যে ডিমান্ড গুলো করেছে সেইগুলো আপনাদেরকে একবার পর পর আমরা বলি। এই মুহূর্তে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অমরাবতী প্রজেক্ট একটা প্রজেক্ট তিনি করছেন চন্দ্রবাবু নাইডু, এবং যেটা অমরাবতী যে সিটিটা, সেটাকে তিনি সেকেন্ড একটা সিঙ্গাপুর বানাতে চাইছেন। অত্যন্ত স্মার্ট সিটি, সুন্দর সিটি, সেটা তার স্বপ্নের প্রজেক্ট। কিন্তু সেই স্বপ্নের প্রজেক্টের টোটাল কস্টিং যেটা, সেটা 1 লক্ষ কোটি টাকা। অমরাবতী শহরটাকে সেই রকম স্মার্ট সিঙ্গাপুরের মতন বানাতে 1 লক্ষ কোটি টাকা খরচ, এবং তার মধ্যে অলরেডি 50,000 কোটি টাকা প্রথম ক্ষেপে চেয়ে ফেলেছেন চন্দ্রবাবু নাইডু মোদী সরকারের কাছ থেকে, এবং সেটা তিনি এক্ষুনি চেয়েছেন। এর পরবর্তীতে তিনি যেটা চেয়েছেন পোলাভারাম ইরিগেশন প্রজেক্ট, সেই জন্য তিনি চেয়েছেন 3500 কোটি টাকা, 3500 কোটি টাকা পোলাভারাম ইরিগেশন প্রজেক্ট, সেই জন্য তিনি চেয়েছেন। তার পরবর্তীতে তার চাহিদা ছিল স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তার জন্য 5000 কোটি টাকা তিনি চেয়েছেন মোদী সরকারের কাছ থেকে। এই গত লোকসভা নির্বাচনের পরবর্তীতে সবকটা চেয়েছেন তিনি। তার পরবর্তীতে যদি আমরা চলে যাই, ব্যাকওয়ার্ড রিজিয়ন ডেভেলপমেন্ট প্যাকেজ, ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য তিনি কিছু ডেভেলপমেন্ট করতে চান। তার জন্য এবারের বিষয়টা আরো মন দিয়ে শুনুন, এই যে ব্যাকওয়ার্ড রিজিয়ন, তাদের জন্য তিনি কিছু করতে চান। তার জন্য
7,000 কোটি টাকা তিনি চেয়েছেন, এককালীন নয়, প্রত্যেক বছর 7,000 কোটি টাকা তাকে দিতে হবে। ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য তিনি একটা স্পেশাল প্যাকেজ সেটা চেয়েছেন এবং প্রত্যেক বছর তাকে সেটা দিয়ে যেতে হবে। অর্থাৎ 5 বছর যদি আগামী মোদী সরকার টেকে, তাহলে এই 24 থেকে 29 সাল পর্যন্ত নরেন্দ্র মোদীকে দিয়ে যেতে হবে 35,000 মোট কোটি টাকা। এইটা শুধুমাত্র ব্যাকওয়ার্ড রিজিয়ন ডেভেলপমেন্ট প্যাকেজ হিসেবে ডিমান্ড করেছেন চন্দ্রবাবু নাইডু, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। এবং তার পরবর্তীতে তিনি বিশাখাপত্তনমে একটা স্টিল প্ল্যান্টকে রিভাইভাল, তার একটা সেটা প্রজেক্ট, যে পুরনো স্টিল প্ল্যান্ট সেটাকে আবার নতুন ভাবে সাজাবেন তিনি, বিশাখাপত্তনমে নতুন ভাবে তৈরি করবেন, তার জন্য 11,440 কোটি টাকা চেয়েছেন। এবং আজ একদম সরাসরি যে খবরটা এসে পৌঁছাচ্ছে, 25,000 কোটি টাকা চেয়েছেন একদম নরেন্দ্র মোদীর কাছে। কি কারণ দেখিয়ে তিনি চেয়েছেন? যে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ 50% হারে চাপিয়ে দিয়েছে, সেটা সারা দেশের উপরেই চাপিয়েছে, সারা ভারতবর্ষের উপরেই চাপিয়েছে, কিন্তু একদম সরাসরি চন্দ্রবাবু নাইডু এই ক্ষেত্রে বক্তব্য যে তার যে রাজ্য থেকে চিংড়ি মাছ যে চাষ হয় এবং সেই ক্ষেত্রে মৎস্যজীবীরা যেভাবে একদম ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের 25,000 কোটি টাকার লস হয়েছে। একদম খবর আপনারা দেখতে পাচ্ছেন, ট্রাম্পের শুল্কে অন্ধ্রের ক্ষতি 25,000 কোটি টাকা, চিংড়ি চাষীদের জন্য কেন্দ্রের সাহায্য চান চন্দ্রবাবু, একদম কোট আনকোট লেখা আছে, খবরের শিরোনামে অলরেডি উঠে পড়েছে। এবং এই আমাদের কাছে যা খবর এখনো পর্যন্ত, জন্মদিনের প্রাককালে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ফোন করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তখনকে নরেন্দ্র মোদী তাকে এই কথাটা বলেছেন যে আমার একজন যে সাথী রয়েছে গাঠবন্ধনে, আমি যার সঙ্গে রয়েছি, তিনি তো আপনার জন্য আমাকে বারংবার টাকা চেয়ে পাঠাচ্ছেন, এই মুহূর্তে আবার চিংড়ি চাষের জন্য টাকা চেয়ে পাঠিয়েছেন, এটা কি বলেছেন আমাদের জানা নেই। তবে এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডুর যে অবস্থাটা এবং চন্দ্রবাবু নাইডু যেভাবে বারংবার টাকা চাওয়ার মাধ্যমে তিনি এই মুহূর্তে গঠবন্ধনের সঙ্গে রয়েছেন, এনডিএ এর সঙ্গে রয়েছেন বলা যেতে পারে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে কোনো ধরনের কোনো একদম তাদের যে ফিলোসফিক্যাল ম্যাচ কিংবা তাদের যে একদম বিজেপির সঙ্গে তারা থাকতে চাইছে, এনডিএ সরকারকে একদম বিপরীত ধর্মী একটা এনডিএ সরকারের একটা বিপরীত ধর্মী শক্তি তৈরি করার জন্য, এসব কিচ্ছু নয়। চন্দ্রবাবু নাইডুর এই মুহূর্তে যে আচরণ, যেভাবে তিনি টাকা চাইছেন, যে কোনো পরিপ্রেক্ষিতে যে কোনো সময় দেশে কি পরিস্থিতি চলছে সেসব দেখার দরকার নেই, বাদ বাকি রাজ্য একদম জলের তলায় চলে যাক, বন্যার জলে ভেসে যাক, তাতেও চন্দ্রবাবু নাইডু কিচ্ছু যায় আসে না। তিনি শুধুমাত্র টাকা চাইছেন। তার কারণ হিসেবে রাজনৈতিক পর্যবেক্ষকরা কিন্তু মনে করছে যে উপরাষ্ট্রপতি নির্বাচনে 18 জন সাংসদের একদম চোখ বন্ধ করে যে সিপি রাধাকৃষ্ণনকে ভোট দিলেন, তিনি সেটার দাম হিসেবেই চাইছেন চন্দ্রবাবু নাইডু। আপনারাও কি তাই মনে করেন? এই মুহূর্তে কিন্তু অবশ্যই এই প্রশ্নটা তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে, তার কারণ এখনই কিন্তু চন্দ্রবাবু নাইডু টাকা চাওয়ার মোক্ষম একটা সময়, তার কারণ সামনে আসছে বিহার ভোট, এবং বিহার ভোটে কিন্তু যে পর্যায়ে চলছে এনডিএ কিন্তু হেরে যেতে পারে, এবং চন্দ্রবাবু নাইডু কিন্তু সেটার জন্যই অপেক্ষা করছেন। দেশের ওয়াকিবহাল মহল কিন্তু তাই মনে করছে যে চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে অপেক্ষা করছেন যে যদি কোনোভাবে নীতিশ কুমার হেরে যান, এবং নীতিশ কুমার যদি হেরে যান বিহারে, তাহলে তিনি যদি মুখ্যমন্ত্রী না থাকেন, তিনি কিন্তু আর অপেক্ষা করবেন না যে এনডিএ এর সঙ্গে তার পরবর্তীতেও থাকার কোনো কারণ থাকে, তিনি তার 12 জন সাংসদ যদি উইথড্র করে নেন কোনোভাবে, তাহলে কিন্তু অবশ্যই চন্দ্রবাবু নাইডু আর দেরি করবেন না। সুতরাং চন্দ্রবাবু নাইডু এখন জল মাপার সময়, এবং তার মধ্যেই যতটা পারা যায় ক্রিম খেয়ে নেওয়া, যতটা পারা যায় এই কেন্দ্রীয় সরকারের থেকে তার রাজ্যের জন্য তার যে ড্রিম প্রজেক্ট গুলো সেগুলো সম্পূর্ণভাবে সফল করে নেওয়া, সেটাই কিন্তু তার একমাত্র লক্ষ্য। এবং তাই জন্যই বারংবার টাকা চাইছেন চন্দ্রবাবু নাইডু। এবং একটা পরিসংখ্যানে যা উঠে এসছে, জগনমোহন রেড্ডি তিনি যে পরিমাণ অর্থের ঋণ ছেড়ে গিয়েছিলেন কয়েক মাস আগে পর্যন্ত চন্দ্রবাবু নাইডুর উপর, সেই অর্থের ঋণ এখন কিন্তু তার 3 গুণ হয়ে গিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন আপনারা যে চন্দ্রবাবু নাইডু কিন্তু ঋণ নেয়ার পরবর্তীতেও, প্রচুর পরিমাণ ঋণ নেয়ার পরবর্তীতেও এই টাকাগুলো এক্সট্রা চাইছেন বিভিন্ন প্যাকেজের বিভিন্ন প্রজেক্ট দেখিয়ে, এবং সেটা পর পর তার ডিমান্ড ফুলফিল করছে মোদী সরকার, অমিত শাহ সরকার। তার কারণ তাদের হাত পা বাঁধা, 16 জন সাংসদ দিয়ে হাত পা সত্যি বেঁধে রেখেছেন চন্দ্রবাবু নাইডু। এবং তার কারণটা আরো গুরুত্বপূর্ণ যে আইএনডিআই এর জোট, তারা কিন্তু এখনো পর্যন্ত একতাবদ্ধ রয়েছে। তারা যদি ভেঙে যেত, যদি শুধুমাত্র কংগ্রেস একা সরকার তৈরি করার একটা জায়গায় থাকতো, তাহলে কিন্তু এতটা ভয় ছিল না। আইএনডিআই এর জোট কিন্তু এখনো পর্যন্ত একতাবদ্ধ হয়ে রয়েছে। 2024 সালে তারা যখন সরকার তৈরি করতে পারেনি, তখনও তারা 249 ছিল লোকসভায়, এখনো তারা 249, তাদের হাত থেকে কিন্তু কোনো সাংসদ বেরিয়ে যায়নি। সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু তিনি যদি হঠাৎ করে 16 জন সাংসদ দিয়ে সাপোর্ট করেন, তাহলে সংখ্যাটা কিন্তু দাঁড়ায় 265 এবং ম্যাজিক ফিগার 272। সুতরাং খুব একটা কিন্তু অসুবিধা হবে না 7 জন সাংসদ কোনো দিক থেকে জোগাড় করতে।
যেটা কিন্তু বেশ ভালোই বুঝতে পারছে মোদী এবং অমিত শাহ। এই অঙ্কটা অত্যন্ত সহজ, 272টা ম্যাজিক ফিগারে যে গঠবন্ধন তাড়াতাড়ি পৌঁছাতে পারবে তারাই একদম সরাসরি কিন্তু সরকার দখল করতে পারবে। সেইভাবেই সরকার দখল করার জন্য চন্দ্রবাবু নাইডু এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে গিয়েছেন। অন্ধ্রপ্রদেশকে কোনো মতেই কিন্তু হাতছাড়া করতে পারবে না নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর 75তম জন্মদিনের সকালে যে ঝটকার খবরটা দিলাম আপনাদের, সেটা হয়তো আজকে সারাদিনের জন্য শুধুমাত্র একটা শুরুয়াত। তার কারণ আজকে 17ই সেপ্টেম্বর কিন্তু রাহুল গান্ধী, দেশের বিরোধী দলনেতা, তিনি এই দিনটাকেই ধার্য করেছিলেন যে ভোট চুরি নিয়ে হাইড্রোজেন বোম যেটার কথা তিনি 1লা সেপ্টেম্বর দাঁড়িয়ে বলেছিলেন বিহারে, সেইটা তিনি আজকে প্রকাশ করবেন 17ই সেপ্টেম্বর। আরো বড় প্রমাণ, এর আগে যে প্রমাণ তিনি দিয়েছেন তার থেকেও বড় কিছু প্রমাণ। এবং তার ঠিক আগের মুহূর্তে চন্দ্রবাবু নাইডু এই যে টাকা চেয়ে চাপ দেওয়া একদম নরেন্দ্র মোদী সরকারকে, সেই সমস্তটা মিলিয়ে কিন্তু জর্জরিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং অবশ্যই তার সঙ্গে সামগ্রিক বিজেপি। আপনারা কি মনে করেন সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।